আজকে আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে বিজয়ার পর আপনাদের অনেক দিন পর আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। অতএব সবাইকে জানাই শুভ বিজয়া। আমার তরফ থেকে শুভ বিজয়ার অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আচ্ছা, আজকে মানে আমাদের প্রোগ্রামগুলো এতদিন বন্ধ ছিল, মানে আমাদের এই পুজোর সময় কিছু কাজকর্মের জন্যেই প্রোগ্রামগুলো কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল। আবার আজ থেকেই সম্ভবত শুরু হতে চলছে। এবার থেকে এই একাডেমিক প্রোগ্রামগুলো যেমন যেভাবে হচ্ছে, এইগুলো আস্তে আস্তে আবার যথাযথভাবে তেমনিভাবেই শুরু হয়ে যাবে, চলবে। আচ্ছা, আজকে আপনাদের সবাইকে সবার জন্যে বাচ্চাদের একটি নতুন টপিকস নিয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, যে স্ক্রিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, গাইডলাইন্স বাই আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স 2023। এটা আমাদের ইন্ডিয়ান পিডিয়াট্রিক্স একেবারে অক্টোবর সংখ্যা একবার লেটেস্ট গাইডলাইন এরা বার করেছে। সবাইকে জানিয়ে রাখি যে হাইপোথাইরয়েডিজম এমন একটা এন্ডোক্রিন ডিসঅর্ডার, এটা কনজেনিটালি হয়, অ্যাকোয়ার্ডও হয় পরের ক্ষেত্রে, কিন্তু আজকে এখানে ডিসকাশন করা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। বিশেষ করে আর্লি ডিটেকশান কীভাবে সেটা সম্ভব হয় সেটা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। আপনারা সবাই জানেন, কেন অনেকেই এখানে স্বাস্থ্যকর্মীরা এবং ডক্টর যারা কনসার্নড ইন পেশেন্ট কেয়ার, বেবি কেয়ার, তাদের জন্যে তারা তো জানেনই ব্যাপারগুলো, যে আর্লি স্টেজ আমাদের ব্রেন ডেভেলপমেন্টে যখন হয় তখন একেবারে থাইরক্সিন, থাইরয়েড হরমোন ভীষণভাবে দরকার। তখন যদি হাইপোথাইরয়েড স্টেটে থেকে থাকে তাহলে কিন্তু জন্মগতভাবে মানে মানে জড়বুদ্ধি সম্পন্ন একটা ব্রেনের একটা হাইপো ফাংশন অফ দি ব্রেন এবং লো আইকিউ এবং তার অ্যাক্টিভিটিস, কগনিটিভ অ্যাক্টিভিটিস এবং এগুলো সব কিন্তু ডিলেড এবং অনেক ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে একেবারেই কমে যায়। অতএব বুঝতেই পারছেন যে সেই সময় যে ডিটেকশানটা হওয়া খুবই দরকার। বলা হয়েছে 4 to 6 উইক্সের মধ্যে যদি এই ধরনের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আর্লি ডিটেকশান এবং ট্রিটমেন্ট শুরু না হয়ে যায়, পার্মানেন্ট ড্যামেজ ব্রেনের ক্ষেত্রে হয় এবং সেটা কিন্তু ইরিভার্সেবল ড্যামেজ একটা তৈরি হয়ে যায়, যার ফলে জড়বুদ্ধি সম্পন্ন বাচ্চা এরকম হয়ে যেতে পারে। অতএব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আমার আজকে ডিসকাশানটা হচ্ছে, আপনাদের সবাই জেনে রাখা দরকার। আর্লি ডিটেকশন অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম through newborn screening and prompt treatment can prevent morbidities. অনেক ধরনের মরবিডিটিস আমরা এগুলো ক্রেটিনিজম যাকে বলা হয়, অথবা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ক্রেটিনিজম, ক্রেটিন মানে দেখলেই তাদের চেহারাগুলো এবার খুব আগলি লুকিং, এবারে কোর্স লুকিং, একেবারে মানে মুখের হাসি টাসিও থাকে না, মুখের চঞ্চলতা ভাব থাকে না, তাদের চালাক চতুর ভাবটা একেবারেই থাকে না, অ্যাক্টিভিটিসও তাদের কমে যায়। এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ইউজুয়ালি প্রেজেন্ট করে এবং খুব আগলি লুকিং। এখানে ছবিটা নেই, কিন্তু আপনাদের দেখানো এর আগেও হয়তো হয়েছে, আমি দেখিয়েছি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ক্রেটিনদের চেহারাটা মানে খুব আগলি লুকিং,
কোর্স ফেসিসে একেবারে এক্সপ্রেশনলেস কোর্স ফেসিস এবং রাফ স্কিন হাইপোথাইরয়েড মানে ঠান্ডা এরকম হাইপোথাইরয়েড স্টেট নিয়েই তারা প্রেজেন্ট করে। আর্লি ডিটেকশন অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থ্রু নিউবর্ন স্ক্রিনিং, একটা প্রম্পট ট্রিটমেন্ট ক্যান প্রিভেন্ট মরবিডিটিস, একটা কথাই বলেছে এখানে দিয়ে ছেড়ে দিই যে আর্লি ট্রিটমেন্ট ক্যান প্রিভেন্ট মরবিডিটিস, এছাড়া আটকানোর কোনো রাস্তা নেই। ইনফ্যান্টস অ্যাট হায়ার রিস্ক অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অ্যাপ্রক্সিমেটলি 1 in 1000, হাজারে একটা বাচ্চা এরমভাবে বেরিয়ে যাচ্ছে। বিকজ অফ এথনিসিটি আমাদের এখানে খুব বেশি, কেন? বিকজ অফ এথনিসিটি ইনক্রিজ সার্ভাইভাল অফ ভেরি লো বার্থ ওয়েট নিওনেটস, ভিএলবিডব্লিউ মানে 1.5 কেজির নিচে, এলবিডব্লিউ হলো 2.5 কেজির নিচে, ভিএলবিডব্লিউ 1.5 কেজির নিচে, এবং প্রিটার্ন বেবিদের এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে আরও বেশি মাত্রায় এদের হাইপোথাইরয়েড স্টেটটা হওয়ার সম্ভাবনা। ইনক্রিজ সার্ভাইভাল অফ ভেরি লো বার্থ ওয়েট নিওনেটস অ্যান্ড এন্ডেমিক আয়োডিন ডেফিসিয়েন্সি বেল্টস, ইন্ডিয়ার মানে হিমালয়ান এরিয়া, এইসব এরিয়ায় পাহাড়ি এলাকার এইসব জায়গায় হিমালয়ান বেল্ট আয়োডিন ডেফিসিয়েন্সি বেল্ট থাকে বলে, সমুদ্র থেকে অনেক দূরে থাকে বলে, অতএব এইসব জায়গায় দেয়ার হাই রিস্ক ফর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এইসব কারণের জন্য। দ্য প্র্যাকটিস গাইডলাইন্স ফর congenital hypothyroidism in Indian were last given by Indian, so 2018-তে ইন্ডিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যাডোলেসেন্ট এন্ডোক্রিনোলজি, আগে প্র্যাকটিস গাইডলাইন 2018-তে দেওয়া ছিল। ইস্পা, ইন্ডিয়ান সোসাইটি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যাডোলেসেন্ট এন্ডোক্রিনোলজি, ইস্পা 2018, আজ থেকে প্রায় 5 বছর আগে তারা কিন্তু গাইডলাইন দিয়েছে এবং সেই অনুযায়ী এতদিন চলছে। রিসেন্টলি আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স পাবলিশ দ্য ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন্স ফর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ইম্পর্টেন্ট চেঞ্জ ইন ডিটেকশন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ অফ চিলড্রেন উইথ কনজেনিটাল অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়ান নিওনেটস আর ডিসকাসড ইন দিস আপডেট, এই আপডেটে ডিসকাস করার সুযোগ থাকছে। আচ্ছা, নিউবর্ন স্ক্রিনিং এখন কীভাবে করব? বাই মেজারিং প্রাইমারি টিএসএইচ লেভেলটা দেখা হয় ইন ড্রাইড ব্লাড স্পট, ডিভিএস স্যাবলি মানে ড্রাইড ব্লাড স্পট, ব্লটিং পেপারে ড্রাইড ব্লাড স্পট, এটা দিয়েই বেশি করার জন্যে প্রেফারেবলি 48 থেকে 72 ঘন্টার মধ্যে ইন অল নিওনেটস, এটা গাইডলাইন্সে এটাই বলা হয় কনজেনিটাল নিউবর্ন স্ক্রিনিংয়ের কথা। এবং সেখানে অ্যাট বার্থ এবং সেখানে এর থেকে নিতে বারণ করছে, তাহলে এরোনিয়াসলি অনেক ফলস রিডিং আসবে, অতএব 48 থেকে 72 ঘন্টার মাথায় এটা সেটা নেওয়ার জন্যই বলা হয়েছে। ইন ইন্ডিয়ান সেট আপ কনসিডারিং আর্লিয়ার হসপিটাল ডিসচার্জ অফ দি টার্ম healthy neonates and simultaneous screening of other metabolic, DBS may be preferred over cord blood sample, মানে নাড়ি কেটে যে রক্তটা সেইটার থেকে ডিবিএস ড্রাই ব্লাড স্পটস, এটা থেকে ড্রাইড ব্লাড স্পট, এটা থেকে স্যাম্পল নেওয়া, ব্লটিং পেপার দিয়ে 1 ফোঁটা রক্ত এরকম করে নিয়ে সেখানে স্ক্রিনিংয়ের জন্য পাঠিয়ে নেওয়া, এই মেথডটাই আইডিয়াল মেথড হিসাবে এরা সাজেস্ট করছে। একবারে ব্লাড টানার দরকার নেই, প্রেফার্ড ওভার কড ব্লাড অ্যান্ড স্যাম্পলিং টাইম মে বি প্রেফার্ড 48 থেকে 72 ঘন্টায় এই টাইমটা সেট আপ করার জন্য বলা হয়েছে। However, in the clinical setup with hospital discharge before 48 hours or high chance of failure of recall, cord blood TSH may be considered, কিছু ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে। The unit of TSH value may be expressed in whole blood or serum, whole blood থেকেও অথবা সিরাম থেকে। Serum TSH is approximately 2.2 times the whole blood TSH, and all TSH values in this article in serum units, serum unity এক্সপ্রেস করা এখানে বলা হয়েছে। এবার বলা হচ্ছে যে প্রিটার্ন অ্যান্ড ভিএলবিডব্লিউ ইনফ্যান্টস আর অ্যাট রিস্ক অফ ট্রানজিয়েন্ট হাইপোথাইরক্সিনেমিয়া, তাদের থাইরক্সিন লেভেলে এমনিই একটু কম থাকে, অফ প্রিম্যাচুরিটি অর ডিলেড টিএসএইচ রাইজ,
হাইপোথিরোইডের কারণে অনেক দেরি করে তাদের টিএসএইচ রাইজটা হয়। সো সেকেন্ড এনবিএস নিউবর্ন স্ক্রিনিং ইজ রেকমেন্ডেড 2 থেকে 4 সপ্তাহ মাথায়, 2 to 4 উইকস অ্যাট 2 to 4 উইকস অফ এজ, সেটাই রিকমেন্ড করা হয়েছে এই সব বেবিগুলোর ক্ষেত্রে। 32 সপ্তাহের আগে অথবা VLBW 1.5 কেজির নিচে দে আর অ্যাট রিস্ক অফ ট্রানজিয়েন্ট হাইপোথাইরক্সিনেমিয়া। নর্মাল ওয়েতে থাইরক্সিন লেভেল এমনিই তাদের কম পাওয়া যায়, এবং হাইপোথাইরয়েড থাকলেও তাদের অনেক ডিলেড টিএসএইচ রাইজটা হয়। অতএব সেই জন্যে সেটা ডিটেক্ট করার জন্যে 2 to 4 উইকসের মাথায় এই গ্রুপের একটা রিপিটেড একটা আলাদা রিপিট করার জন্যে বলা হয়েছে। When NBS is মানে newborn screening is collected beyond the first week of age, যখন নিউবর্ন স্ক্রিনিং ইজ কালেক্টেড বিয়ন্ড দি ফার্স্ট উইক অফ এজ অ্যান্ড এজ অ্যাডজাস্টেড টিএসএইচ কাট অফ ইজ রেকমেন্ডেড অ্যাজ অপোজ টু দ্য ফিক্সড টিএসএইচ কাট অফ। 20 ওপরে গেলেই আমরা আগে সেখানে ধরা হতো, কিন্তু এখন সেখানে এজ অ্যাপ্রোপ্রিয়েট কাট অফ একটা দেওয়া হয়েছে, সেটাই সাজেস্ট করা হয়েছে, সেটা ফলো আপ করবার জন্য বলছি আমরা। টেবিল 2 দিয়েছে সেটা এ করে। However, by reducing the TSH cutoff with the age advancement, there will be a demand for confirmatory testing in a large number of neonates to identify a few mild CH congenital hypothyroidism cases. Hence, age-specific TSH cutoff may be used in individual institutional protocols, targeting not to miss the mild CH কেসে, মানে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কেসে মিস করলে চলবে না। অ্যান্ড দ্য টিএসএইচ কাট অফ 20 ওপরে মে বি অ্যাডপ্টেড ইন ন্যাশনাল প্রোগ্রামস। ন্যাশনাল প্রোগ্রামে 20 ওপরেই এটা কাট অফ ভ্যালু হিসাবে রাখা হয়েছে, অতএব দেখা যাক কোনটা ধরা যাচ্ছে। নিউ গাইডলাইন সাজেস্ট মেজারিং ফ্রি থাইরক্সিন ইন প্লেস অফ থাইরক্সিন, T4 এর বদলে FT4 এটা করার জন্য বলা হয়েছে। ইন কনফার্মেটরি টেস্টিং টু এলিমিনেট দ্য ফলস পজিটিভিটি ইন কেস অফ থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন ডেফিসিয়েন্সি, টু অ্যাভয়েড ডিলে ইন ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট অফ সিভিয়ার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কেস। ডিলে ইন ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট অফ সিভিয়ার CH cases, levothyroxine LT4, তার মানে levothyroxine supplementation should be initiated upon NBS TSH values above 40 micro-IU per liter। 40-এর ওপর থাকলেই অতএব সেখানে লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। নিউ গাইডলাইন সাজেস্ট আফটার টেকিং দ্য কনফার্মেটরি সিরাম স্যাম্পলস ফর এনি অ্যাবনর্মাল টিএসএইচ 40-এর নিচে যদি থাকে, এ কনফার্মেটরি টেস্টিং ইজ প্রেফার্ড আর্লিয়েস্ট উইদিন 24 আওয়ার। 40-এর নিচে যদি কিছু বাচ্চা থেকে থাকে তাহলে রিটেস্টিং উইথ এ কনফার্মেটরি টেস্টিং ইজ প্রেফার্ড আর্লিয়েস্ট উইদিন 24 ঘন্টার মধ্যে আবার একখানা এই টেস্ট করার জন্যে বলা হয়েছে। হোয়েন দ্য ক্লিনিক্যাল সিমটমস ফেভার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, কী থাকবে? যেমন লার্জ পস্টিও ফন্টাইনালি, এই পিছনে একটা এই ভার্টেক্সে পস্টিও ফন্টাইনালি মানে যে এই যে বোনসগুলো যেখানে ইউনাইটেড হয়, সামনে একটা থাকবে ফন্টাইনালি ওপর। এটা 6 উইকস এবং 1.5 মাস এবং 1.5 বছর ক্লোজ করে। অতএব এটা যদি খুব বড় থাকে, ইউজুয়ালি নর্মাল সিচুয়েশান নেভার অ্যালাউস টিপ অফ ইন্ডেক্স ফিঙ্গার, কখনোই সেটা অ্যালাউ করে না। এটা যদি বড় থাকে, যদি অ্যালাউ করে, তাহলে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে একটা ইট ইজ এ মার্কার ফর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। সেটাই বলা হয়েছে যে লার্জ পস্টিও ফন্টাইনালি, ম্যাক্রোগ্লোসিয়া, জিপ টিপগুলো বড় হয়, আম্বিলিক্যাল হার্নিয়া, বড় আম্বিলিকাস নাইয়ে একটা হার্নিয়া থাকে, বড় আম্বিলিক্যাল হার্নিয়া, এবং প্রলং জন্ডিস, কনস্টিপেশন, লেথার্জি, হাইপোথার্মিয়া,
measurement of TSH and FT4 FT4 in a venous sample is advised even if NBS is normal. TSH এবং ফ্রি থাইরক্সিন লেভেল সেটাকে টেস্ট করার জন্য বলা হয়েছে এবং ভেনাস স্যাম্পলস থেকে করবার জন্যে ইভিন ইফ এনভিএ যদি এরকম ফিচার্স থাকে তাহলে কিন্তু নিউবর্ন স্ক্রিনিং করতে বলা হয়েছে। ইট ইজ ইভিন ইফ ইট ইজ নর্মাল, যদি নর্মালও থাকে তাহলে আবার একটা করবার জন্যে রিপিট করবার জন্যে বলা হয়েছে। সেখানে টিএসএইচ এবং ফ্রি থাইরক্সিন লেভেল ফ্রি T4 in a venous sample is advised. Evaluation for etiology, এবার এটিওলজি কী কী কারণের জন্য এটা হচ্ছে সেটা এ করার জন্যে বলা হয়েছে। আচ্ছা, আমরা বলছি যে স্ক্রিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট গাইডলাইন্স অফ কনজেনিটাল হাইপারথাইরয়েডিজম, এটা দুবার করে এ থেকে দুটো গাইডলাইনের কথায় 2018 ইস্পা গাইডলাইন্স এবং আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, এটা 2023-এর গাইডলাইন। সেটা 2023-এর গাইডলাইনটা এটা ডিফারেন্সটা কী সেটাই এটা বলে দিয়েছে। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে আপনাদের কাছে বলছি। এটা অলরেডি এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে। এই অক্টোবর সংখ্যা 2023 2023-এরই এবছরের অক্টোবর সংখ্যার ইন্ডিয়ান পেডিয়াট্রিক্সের জার্নালে এটা দেওয়া রয়েছে, আপনারা দেখেও নিতে পারেন। আচ্ছা, নিউবর্ন স্ক্রিনিং বলতে ইস্পা হচ্ছে কট ব্লাড অর হিল প্রিক ড্রাইড ব্লাড স্পট, ডিবিএস, টিএসএইচ অন পোস্টনাটাল এজ 3 to 5, এটা ইস্পা গাইডলাইনে বলা হয়েছিল। কিন্তু আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সে বলছে ডিবিএস টিএসএইচ অ্যাট 48 থেকে 72 ঘন্টা, একটাই বলা হয়েছে ডিবিএস এ মানে ড্রাইড ব্লাড স্পট, ড্রাইড ব্লাড স্পট, এটা থেকে টিএসএইচ অ্যাট 48 থেকে 72 ঘন্টা ওইখানে স্যাম্পলটা নিতেই বলা হয়েছে। হিল প্রিক করে ওখান থেকে হিল প্রিক করে হিলে একটা প্রিক করে সেখানে হিল প্রিক করেই ব্লাড স্যাম্পলটা নেওয়ার জন্য বলা হয়েছে। ডিবিএস এটাই এখানে সাজেস্ট করা হয়েছে একদম। ডিবিএস টিএসএইচ কাট অফ ফর কনফার্মেটরি টেস্ট, টিএসএইচ 20-র ওপরে যদি থাকে ইন বোথ কট ব্লাড অ্যান্ড পোস্টনাটাল এনবিএস 48 আওয়ার্স অফ এজ, 48 ঘন্টা পরে, তাহলে সেটাকে কনফার্মেটরি টেস্ট হিসাবে বলা হচ্ছে 20-র ওপরে। এটা আগের গাইডলাইনে, কিন্তু এখনকার গাইডলাইন বলছে টিএসএইচ এইজ স্পেসিফিক রেফারেন্স, এটাকে বলা হয়েছে। সেটাকে আমরা পরে আরও ডিটেলসে আসবো। টাইমিং অফ সেকেন্ড নিউবর্ন স্ক্রিনিং ফর প্রিটার্ম 32 উইকস অথবা ভিএলবিডব্লিউ ক্ষেত্রে 2 to 4 উইকস অফ এজ। টাইমিং অফ সেকেন্ড নিউবর্ন স্ক্রিনিংয়ের জন্য বলা হয়েছে 2 to 4 উইকস অফ এজে অবশ্যই তাদের করতে হবে। সেটা আগেও বলা হয়েছিল গাইডলাইন, এখনও বলেছে একই রকম গাইডলাইনে বলা হবে, রিপিট করতেই হবে। বিকজ একটা ফলস রিপোর্টিং তাদের একটা চলে আসে ট্রানজিয়েন্ট থাইরক্সিনেমিয়ার জন্য। থাইরয়েড স্টেট অনেক কম থাকে নর্মাল ক্ষেত্রে, সেই জন্যেই একটা ফলস স্টেট চলে আসতে পারে, সেটা ওভারকাম করার জন্য রিপিট করার জন্য বলা হয়েছে। TSH cut off for preterm infant, TSH reference same as the term infant, term infant-এর মতো রেফারেন্স ভ্যালুও TSH-কেই রাখা হয়েছে, অ্যাজ টার্ম এবং প্রিটার্মের সেম রাখা হয়েছে। আগে যেমন বলা হয়েছিল, এখন গাইডলাইনে বলা হয়েছে জেস্টেশনাল এজ স্পেসিফিক এনবিএস নিউবর্ন স্ক্রিনিং TSH রেফারেন্স, এই এজ স্পেসিফিক রেফারেন্সটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ এনবিএস অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাকশান, TSH আগে বলা হতো গাইডলাইনে 80-র ওপরে যদি টেক কনফার্মেটরি স্যাম্পল, স্টার্ট LT4, স্টার্ট লিভোথাইরক্সিন, স্টার্ট LT4 লিভোথাইরক্সিন দেওয়ার জন্যে বলা হয়েছে। এখন গাইডলাইনে বলা হচ্ছে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স নিউবর্ন স্ক্রিনিংয়ে যদি 40-র ওপর থাকে, 40 মাইক্রো আইইউ পার লিটার টেক কনফার্মেটরি সিরাম স্যাম্পল, এবং সেটাও যদি বেশি থাকে স্টার্ট
লিভোথাইরক্সিন। এখনকার গাইডলাইনে বলা হচ্ছে যে 40-র ওপরে যদি থাকে, টেক কনফার্মেটরি স্যাম্পল আবার একটা নিয়ে স্টার্ট লিভোথাইরক্সিন এবং স্টার্ট করতে বলা হয়েছে। TSH 40 to 80 মাইক্রো IU পার এল ইমিডিয়েট কনফার্মেটরি টেস্ট। আগের গাইডলাইনে বলা হয়েছে 40 থেকে 80 যদি থাকে তাহলে ইমিডিয়েট কনফার্মেটরি টেস্টের কথা বলা হয়েছে। আর এখনকার গাইডলাইনে বলছে যে 40-এর সমান অথবা নিচে যদি থাকে ইমিডিয়েট কনফার্মেটরি টেস্টের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার বলা হচ্ছে LT4 ট্রিটমেন্ট অন কনফার্মেটরি টেস্ট। লো ফ্রি T4 যদি কম থাকে 1.1 ন্যানোগ্রামস পারসেন্ট অর T4 হ্যাঁ হ্যালো, আমি প্রোগ্রামে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ প্রোগ্রামে আছি আমি, প্রোগ্রাম চলছে তো। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, LT4 ট্রিটমেন্ট অর কনফার্মেটরি টেস্ট। লো ফ্রি T4 যদি থাকে 1.1 ন্যানোগ্রামস পারসেন্ট এর নিচে যদি থাকে, অর T4 8-এর নিচে 8 মাইক্রোগ্রামস পার লিটারে যদি থাকে, টোটাল T4 8 মাইক্রোগ্রামস পার লিটারে যদি থাকে, তার নিচে যদি, ইরেসপেক্টিভ অফ TSH আগেকার গাইডলাইন অনুযায়ী। এখন বলছে যে লো ফ্রি T4 যদি লো থাকে অ্যান্ড রেস্ট TSH, সেটাই কিন্তু হাইপোথাইরয়েড কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলছে লো FT4 নর্মাল আর লো TSH ইভ্যালুয়েশন ফর সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম বিফোর LT4 ট্রিটমেন্ট। বলছি যে লো ফ্রি T4 যদি কম থাকে এবং যদি আর TSH যদি বেশি থাকে তাহলে এটা কনফার্মড হয়ে গেল। আর যদি ফ্রি T4 যদি কম থাকে অ্যান্ড নর্মাল অথবা লো TSH ইভ্যালুয়েশন ফর সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্যে এভালুয়েট করতে হবে বিফোর ট্রিটমেন্ট ইজ ইনিশিয়েটেড। এই কথাটাই গাইডলাইনে বলা হয়েছে যে এটা কম এবং যদি নর্মাল অথবা লো TSH থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করা যাবে না। তাহলে কিন্তু বলা হয়েছে কেন, বিকজ সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম, সেন্ট্রাল কারণের জন্য একটা হাইপোথাইরয়েডিজম একটা যদি থাকে তাহলে কিন্তু TSH বাড়তে পারে। তাহলে কিন্তু এভালুয়েট করে তারপর ট্রিটমেন্ট শুরু করা উচিত। ইন মাইল্ড কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আগেকার গাইডলাইনে বলা হয়েছে যদি 1.17 ন্যানোগ্রামস পার্সেন্টেজের নিচে যদি থাকে তাহলে মাইল্ড লো FT4 অথবা T4 যদি 10-এর নিচে থাকে উইথ TSH 20-র ওপরে যদি চলে যায় মাইক্রো IU পার এল, ইফ এজ লেস দ্যান 2 weeks যদি থাকে অ্যান্ড 10 মাইক্রো IU পার লিটার এর ওপর থাকে, ইফ এজ 2 weeks-এর ওপর, তাহলে 2 weeks-এর ওপরে যদি 10-এর ওপরে থাকে তাহলে কিন্তু হাইপোথাইরয়েড কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলা হবে। এ ব্যাপারে মাইল্ডের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, এই যে হাইপোথাইরয়েডিজম আছে কি না সেটাই এখানে গাইডলাইনে বলা হয়েছে। পারসিস্টেন্টলি TSH 10-এর ওপরে থাকলে অ্যাট এজ 3 weeks-এর ওপরে থাকলে তাহলে এটাকে কনজেনিটাল হাইপোথাইরয়েড মাইল্ড কেস হিসাবে বলা হচ্ছে। কিন্তু এখানে গাইডলাইনে বলছে, লেটেস্ট গাইডলাইন আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, তাহলে TSH যদি 20-র ওপরে থাকে, 20-র বেশি মাইক্রো IU পার লিটার অন কনফার্মেটরি টেস্ট যদি থাকে, মোর দ্যান 20 IU পার লিটার অন কনফার্মেটরি টেস্ট 20-র ওপরে যদি থাকে,
হ্যাঁ, তাহলে সেটাকে একেবারে কনফার্মড ওয়েতে কনফার্মেটরি টেস্টের জন্য ডিবিএস পাওয়া গেল, এবার তারপরে কনফার্মেটরি টেস্টেও আরেকটা পাওয়া গেল, তাতেও যদি 20-র ওপরে থাকে তাহলে কিন্তু এটা কনফার্মড কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। পারসিস্টেন্টলি টিএসএইচ 10-এর ওপরে যেতে অ্যাট এজ 4 উইকসের ওপরে, এটাও কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এটাও ইন্ডিকেট করছে। পারসিস্টেন্টলি কনস্ট্যান্টলি একেবারে 10-এর ওপরে থেকে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু বলছে যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলা হচ্ছে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন, এবার কিভাবে আমরা L-থাইরক্সিন দেবো, লিভোথাইরক্সিন আমরা ট্রিটমেন্ট দেবো। ওরালের ক্ষেত্রে LT4 গিভিং অ্যাট এ কনসিডারেবল টাইম, অ্যাট এ কনসিস্টেন্ট টাইম অ্যান্ড ম্যানার, মানে একটা পার্টিকুলার টাইমে একবার করে দিতে হবে এবং যেভাবে দিতে হবে সে একই রকমভাবে একই টাইমে সেটা দিতে হবে, এই কথাটাই বলা হয়েছে। পরের নিউয়ার গাইডলাইনে আমেরিকান একাডেমি এটাও বলছে শুড বি অ্যাডমিনিস্ট্রেড কনসিস্টেন্টলি ইন দ্য টাইমিং অ্যান্ড ম্যানার অফ the administration. If enteral administration is not possible, intravenous LT4 may be given, levothyroxine may be given. তাহলে কি বলা হয়েছে যে এন্টেরাল অ্যাডমিনিস্ট্রেশন, মুখে খাওয়ানো যদি সম্ভব না হলে তাহলে প্যারেন্টেরাল মানে ইনজেক্টেবল ফর্ম অফ থাইরক্সিন সেখানে দেওয়ার জন্য বলা হয়। এটি বলা যতটা সহজা, কিন্তু রুটিনলি সব ক্ষেত্রে সেটা দেওয়া সম্ভব হয় না, অতএব বলা হয়েছে গাইডলাইনে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া সম্ভব হয় না, কিন্তু এরা গাইডলাইনে বলেছে। ডোজ অ্যাডজাস্টমেন্ট, LT4 dose should not be decreased with a single value of T4 above a normal range. এখানে পরের গাইডলাইনে বলছে ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট মে বি নিডেড টু অ্যাভয়েড ওভার ট্রিটমেন্ট আফটার ফ্রি T4 অ্যান্ড TSH এভালুয়েট করে দেখতে হবে। ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট মে বি নিডেড। ফলো আপ, আগের গাইডলাইনে বলা হয়েছে T4 এবং FT4 অ্যাট 2 উইকস, then T4, FT4 and TSH at 1 month follow-up. T4, FT4 at 2 weeks এ দিতে হবে T4 অথবা ফ্রি T4 at 2 weeks and then T4, FT4 and TSH at 1 month follow-up. এটা follow-up করতে হবে at 2 weeks-এ করতে হবে এবং T4, TSH এগুলো দেখতে হবে অ্যাট 1 month follow-up. লেটেস্ট গাইডলাইনে বলছে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, যেটা 23-এর গাইডলাইনে বলছে যে ফ্রি T4 অ্যান্ড TSH 1 to 2 week, দেন এভরি 2 week আনটিল নর্মাল TSH কামস। বলছে যে এভরি 2 week 2 সপ্তাহ পরই এটা ফ্রি T4 অ্যান্ড TSH follow-up করে দেখতে হবে, পরের গাইডলাইনে বলছে। এই লেটেস্ট গাইডলাইনে এটাও বলছে ফার্স্ট 6 months অফ লাইফ ইন 1 to 2 months follow-up করতে হবে, এভরি 1 to 2 months follow-up করতে হবে, দেন 2 to 3 monthly ফ্রম 6 months to 1 year, 2 থেকে 3 মাস পর এগুলো follow-up করে দেখতে হবে, 6 months থেকে 1 year পর্যন্ত, 2 থেকে 3 মাস এভরি 2 to 3 months follow-up করে দেখতে হবে, মানে T4, TSH, FT4 এবং TSH এটা follow-up করে দেখতে হবে। বিটুইন 1 to 3 years, 3 to 4 monthly 3-4 মাস পর follow-up করতে হবে। আফটার 3 years, এভরি 6 to 12 months 6 থেকে 12 মাস পর এটা follow-up করে দেখতে হবে। রিকোয়ারিং লো ডোজ লিভোথাইরক্সিন, মানে 2-এর নিচে এত মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, এটা রিকোয়ারমেন্ট আছে কি না সেটা করে দেখতে হবে, যত সময় পর্যন্ত এটা নর্মাল থেকে যাচ্ছে। অ্যাবসেন্স অফ অ্যাবনর্মাল TSH লেভেলস ডিউরিং ট্রিটমেন্ট, মেজারমেন্ট অফ TSH অ্যান্ড ফ্রি T4 ইন এ ভেনাস স্যাম্পল ইজ অ্যাডভাইসড ইভেন ইফ নিউবর্ন স্ক্রিনিং ইজ নর্মাল। তাহলে বলা হয়েছে যে এই সমস্ত বাচ্চাদের ওয়েন ক্লিনিক্যাল সিমটমস অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম রয়েছে তাদের কিন্তু ওই T4, TSH ভেনাস স্যাম্পলস থেকে করে দেখতে হবে, ইভেন ইফ NBS ইজ নিউবর্ন স্ক্রিনিং ইজ নর্মাল, মানে ক্লিনিক্যাল সেটিং রয়েছে
সব ফিচার্স রয়েছে, অথচ নিউবর্ন স্ক্রিনিংয়ে ডিটেকশন হয়নি। তাদের বলছে যে 2 থেকে 4 সপ্তাহ পরে অবশ্যই ভেনাস ব্লাড থেকে, ভেনাস স্যাম্পলস থেকে অ্যাডভাইস, ইভেন ইফ ইট ইজ নর্মাল, ফ্রি T4 TSH ইজ নর্মাল। আচ্ছা, এবার বলা হচ্ছে নতুন গাইডলাইনে বলা হচ্ছে যে এজ স্পেসিফিক থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রেফারেন্স ইন টার্ম অ্যান্ড প্রিটার্ম ইনফ্যান্ট। এজ স্পেসিফিক, টার্ম ইনফ্যান্টসের ক্ষেত্রে বলা হয়েছে একরকম, প্রিটার্মদের বলা হয়েছে। কড ব্লাড ফার্স্ট ডে থেকে TSH ভ্যালু 2 থেকে 10 মাইক্রো IU পার লিটার, এটা বলে কড ব্লাডে। ফার্স্ট ডেতে 2 থেকে 26 ফার্স্ট ডে, অনেক বেশি থাকে। ডে 3-তে বলা হয়েছে 2.8 থেকে 18 পর্যন্ত থাকে। তারপরে আস্তে আস্তে ডে 7-এ 1.3 থেকে 12 মাইক্রো IU পার লিটার TSH। ডে 10-এ এখানে 1.19 থেকে 10 পর্যন্ত এরকম বলা হয়েছে। ডে 14-এ আসে 1.19 থেকে 10, আর 2 সপ্তাহ 14 ডেতে 1.7 থেকে 7-এ নেমে আসে। এটা 95th পার্সেন্টাইল TSH লেভেল, এটা বলা হয়েছে। আর 28তম দিনে, 1 মাসের মাথায় এটা নেমে আসবে 2 থেকে 5 মাইক্রো IU পার লিটার, এটা নেমে আসে। এইভাবেই বলা হয়েছে। প্রিটার্ম ইনফ্যান্টসে 22 থেকে 27 উইকস অফ জেস্টেশনাল এজ, 22 থেকে 27 উইকস অফ জেস্টেশনাল এজ মানে 1 উইক অফ এজে আগে। প্রিটার্মের ক্ষেত্রে বলা হয়েছে 22 থেকে 27 উইক, মানে প্রায় 28 সপ্তাহের মধ্যে এটা বলা হয়। 1 উইক অফ এজে 14 মাইক্রো IU পার লিটার বলা হয়েছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে 11 থেকে 11.8 বলা হয়েছে। 36 উইকস পোস্ট মেনস্ট্রুয়াল এজ, PMA পোস্ট মেনস্ট্রুয়াল এজ 36 উইকসে 9 দাঁড় করিয়েছে এরা প্রিটার্ম ইনফ্যান্টে। অলমোস্ট একই রকম এতে বলা হয়েছে। আর 28 থেকে 31 সপ্তাহে জেস্টেশনাল এজ বলা হয়েছে। 28 থেকে 31 সপ্তাহে ফার্স্ট উইক অফ এজে 13 থাকবে। 3 থেকে 4 সপ্তাহের মাথায়, মানে রাফলি অ্যাট অ্যাবাউট 1 মান্থে, মানে 8 থেকে 9-এর মধ্যে মাইক্রো IU পার লিটার TSH। 36 সপ্তাহ পোস্ট মেনস্ট্রুয়াল এজ 8-এ নেমে আসবে। 36 সপ্তাহ PMA 36 সপ্তাহ সেটা 8-এ নেমে আসবে। এভাবেই মেজারমেন্ট করতে বলা হয়েছে। এভালুয়েশন ফর এটিওলজি, নিউ গাইডলাইন এমফেসাইজ অন জেনেটিক টেস্টিং ইন প্রাইমারি কনজেনিটাল হাইপোথ্যালামিক কেসেস অ্যাসোসিয়েটেড। অতএব বলা হয়েছে নিউ গাইডলাইনে নতুন একটা জিনিস, যদি সিনড্রোমিক ইনফ্যান্টস হয়, যদি কোনো সিনড্রোম নিয়ে, আইদার ডাউন সিনড্রোমের সঙ্গে ডাউন সিনড্রোমের সঙ্গে মানে ট্রাইজোমি, ডাউন সিনড্রোমের সঙ্গে 47X ডাউন সিনড্রোমের সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড সিনড্রোমিক ইনফ্যান্টস অর ক্লিনিক্যাল সাজেস্টিভ অফ জেনেটিক কন্ডিশন or central congenital hyperthyroidism infant when genetic diagnosis may influence clinical management। এক্ষেত্রে এখানে জেনেটিক স্টাডির কথা বলা হয়েছে, যেটা করা সিনড্রোমিক বেবির ক্ষেত্রে এটাকে, যাতে করে ডায়াগনোসিস করা সম্ভব হয় এবং তার বেটার কন্ট্রোলের জন্যে এটাকে করার জন্যে বলা হয়েছে, সব ক্ষেত্রে নয়। আর বলা হয়েছে অ্যাসেসমেন্ট ফর পারমানেন্স অফ হাইপোথাইরয়েডিজম, পারমানেন্ট হাইপোথাইরয়েডিজম, প্রেসেন্স অফ থাইরয়েড অ্যাজেনেসিস অর একটোপিয়া ইন আল্ট্রাসোনোগ্রাফি, হাই TSH মোর দ্যান 10 মাইক্রো IU পার লেভেল,
After 1 year of treatment, presence of thyroid agenesis or ectopia in ultrasonography, high TSH more than 10 micro IU per liter after 1 year of treatment. বলা হয়েছে presence of thyroid agenesis or ectopia in ultrasonography, high TSH more than 10 after 1 year of age, এটা থাকতে পারবে। সেক্ষেত্রে বলা হচ্ছে 1 বছরের আফটার 1 year অফ ট্রিটমেন্ট, 1 বছর চিকিৎসা করাও যদি 10-এর ওপরে থাকে, তাহলে বলছে যে থাইরয়েড অ্যাজেনেসিস আর একটোপিয়া একটা রয়েছে, এবং সেক্ষেত্রে লং কন্টিনিউ ট্রিটমেন্ট ইজ নিডেড, অর দ্য রিকোয়ারমেন্ট অফ হায়ার ডোজ অফ LT4 লিভোথাইরক্সিন ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ আর প্রেডিক্টার্স অফ পারমানেন্ট কনজেনিটাল হাইপারটেনশন। মানে এটা সারা জীবনই এটা, এবং ওইগুলো ইন্ডিকেট করছে যে আইদার একটোপিক অথবা অ্যাজেনেসিস, থাইরয়েড অ্যাজেনেসিস, মানে তৈরিই হয়নি ঠিকভাবে সে, অত সেটাই ইন্ডিকেট করছে যে 10-এর ওপরে 1 বছর চিকিৎসা করার পরও যদি এরকম থেকে থাকে, এটাই ইন্ডিকেট করছে এটা পারমানেন্স হিসাবে, পারমানেন্ট কনজেনিটাল হাইপারটেনশন হিসাবে এটা ইউজ করছে। এই গাইডলাইন এটাই বলা হয়েছে, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরা হলো। অ্যাজ ফর দ্য আমেরিকান একাডেমি অফ পাইট, এরা সব পাচ্ছে তো। ইফ দ্য পেশেন্ট ইজ অ্যাডিকুয়েটলি ট্রিটেড উইথ এ লো ডোজ, লো ডোজ কাকে বলা হচ্ছে? 2 মাইক্রোগ্রাম পার কেজি পার ডেতে, এই সারাদিনে এই ডোজ। এ ট্রায়াল অফ levothyroxine supplementation should be considered at 3 years of. If a patient is adequately treated with a low dose, a trial of levothyroxine supplementation should be considered at 3 years of age. এটা কনসিডার করতে হবে। ইফ দ্য পেশেন্ট ইজ অ্যাডিকুয়েটলি ট্রিটেড উইথ এ লো ডোজ অফ LT4, অ্যাডিকুয়েটলি ট্রিটেড উইথ এ লো ডোজ অফ LT4, 2-এর নিচে, a trial of levothyroxine T4 supplementation should be considered. 3 বছরেও তাদের সাপ্লিমেন্ট করার জন্যেও এদের বলে দেওয়া হচ্ছে। ম্যানেজমেন্ট অ্যান্ড ফলো আপ, প্রেসেন্স অফ লো FT4 irrespective of TSH levels, presence of low free T4 irrespective of TSH levels, তার মানে দুটো ক্ষেত্রেই বলা হয়েছে, এর মধ্যে লো FT4 অ্যান্ড রেস TSH, এটা যেমন বলা হয়েছে তেমনি লো FT4 অ্যান্ড নর্মাল অর লো TSH, মানে সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম অন কনফার্মেটিভ টেস্ট সাজেস্ট ফর LT4 সাপ্লিমেন্টেশন। এই দুটো ক্ষেত্রেই বলা হয়েছে FT4 যদি কম থাকে, ইরেসপেক্টিভ অফ TSH লেভেল, TSH লেভেলে যদি রেস্ট থাকে সেক্ষেত্রেও দিতে হবে, এবং নর্মাল অথবা লো থাকে সেক্ষেত্রেও দিতে হবে অন কনফার্মেটিভ টেস্ট। সাজেস্ট ফর LT4 সাপ্লিমেন্টেশন, নিড ফর, তাহলে সাপ্লিমেন্ট করার জন্য এটা এই দুটো ক্ষেত্রেই বলা হয়েছে। নিড ফর levothyroxine LT4 supplementation in mild CAH is explained by physiological deficit of thyroxine hormone as per hypothalamic pituitary axis. In the absence of strong evidence for treatment of mild CAH, strong evidence নেই congenital hypothyroidism, সেক্ষেত্রেও কিন্তু এই লো ডোজ দিয়ে চিকিৎসা করতে হবে। দ্য TSH threshold for LT4 initiation is based on expert opinion. In absence of strong evidence for treatment of mild CAH এর যদি এভিডেন্স না থাকে, the TSH threshold for LT4 initiation is based on expert opinion এর জন্য পাঠিয়ে দিতে হবে, and either ISPA or EPA guidelines can be followed. LT4 tablet should be given in a consistent time and manner, মানে সকালবেলার দিকেই দিতে হয় এবং একটা পার্টিকুলার টাইমে, এবং অ্যাপ্লাই করার সময়ও একই রকমভাবে সেটা খাওয়াতে হবে, গুঁড়ো করে এটা ব্রেস্ট মিল্কের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে, টাইম অ্যান্ড ম্যানার, অ্যান্ড প্রেফার্ড ফ্রম এ পার্টিকুলার ব্র্যান্ড, এবং পার্টিকুলার ব্র্যান্ডের ড্রাগটাই খাওয়াতে হবে, অর জেনেরিক ট্যাবলেট অফ সেম ম্যানুফ্যাকচারার, এই কথাই বলা হয়েছে। অল্টারনেটিভলি ইন্ট্রাভেনাসেল মে বি ইউজ, সেটা আগে যেমন বলা হয়েছে, ওয়েন এন্টেরাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ফিজিবল,
যখন এন্টেরাল অ্যাডমিনিস্ট্রেশন সম্ভব হচ্ছে, মুখ দিয়ে খাওয়ানো সম্ভব হচ্ছে না, তখন প্যারেন্টেরাল মানে ইনজেক্টেবল দেওয়ার জন্যে বলছি। ইন কনজেনিটাল হাইপোথিসিস রেসিস্টেন্স টু LT4 দ্য অ্যাডিশন অফ লিওথাইরক্সিন, এটা বেশি উল্লেখ করলাম না, এটার কথা। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স gives more priority to close monitoring of serum TSH and FT4 during the first year of life because of the relatively rapid growth during infancy, increased metabolic clearance of thyroid hormone, and risk of overtreatment of LT4. Levothyroxine, risk of overtreatment of levothyroxine. The initial downward adjustment of LT4 may be attempted after 2 weeks of starting treatment to avoid overtreatment. Initial downward adjustment of levothyroxine, initial downward অ্যাডজাস্টমেন্ট করতে হবে অবশ্যই 2 সপ্তাহ পরে TSH ভ্যালুটা দেখে। ইনিশিয়াল ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট অফ LT4 লিভোথাইরক্সিন লেভেলের এইটার ড্রাগটার অ্যাডজাস্টমেন্ট করতে হবে নিচের দিকে। মে বি অ্যাটেম্পটেড আফটার 2 উইকস অফ স্টার্টিং ট্রিটমেন্ট, শুরু করার 2 সপ্তাহের মধ্যেই এটাকে ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করতে হবে। টু অ্যাভয়েড ওভার ট্রিটমেন্ট মানে TSHটা যেন খুব বেশি যাতে করে কন্ট্রোল লেভেলে থাকতে পারে, সেই অনুযায়ী তাকে অ্যাডজাস্ট করে তার চিকিৎসাটা দিতে হবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট গাইডলাইন। এই কথাটাই বলা হয়েছে, আর কিছু বেশি বলেনি। দিস আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স গাইডলাইন ইন এ ডেভেলপড কান্ট্রি সিনারিও এম টু eliminate the morbidities from CH in spite of universal NVS practice and establish the etiology in diagnosed case of congenital illness. Whereas we herein re-emphasize the need to implement universal newborn screening. Universal newborn screening এর জন্য এখানে re-emphasize করেন and ensuring optimal treatment in diagnosed case of congenital illness in developing country like India. আমাদের মতন সেট আপের জন্যেই এটা রিএমফেসাইজ করা হয়েছে যে ইউনিভার্সাল NVS প্র্যাকটিস, নিউবর্ন স্ক্রিনিং প্র্যাকটিস ইউনিভার্সাল, এটার জন্য আবার রিএমফেসাইজ করা হয়েছে। মানে 2 থেকে 3 দিনের পরেই যে এটা করার কথা বলা হয়েছে, এবং তারপরে আবার সেটাকে ফলো আপ করতে বলা হয়েছে সাবসিকুয়েন্ট অ্যাকশান, এবং সেটাকে আবার 2 সপ্তাহ পরে আবার একটা এর জন্যে বলা হয়েছে করে, যদি এগেন যদি ওটা বেশি থাকে, এটা ইউজুয়ালি 40-এর বেশি থাকলে সাবসিকুয়েন্ট অ্যাকশান 40-এর ওপর টেক কনফার্মেটরি সিরাম স্যাম্পল স্টার্ট লিভোথাইরক্সিন, 40-এর ওপর থাকলেই সেখানে বলা হয়েছে। অতএব এই গাইডলাইনটা এই জন্যে তুলে ধরা হলো, এখানে অনেক ফ্যালাসি আছে, মানে রিপোর্টিং এবং রিপোর্টের দিনক্ষণভাবে অনেক ক্ষেত্রেই এই দুটো গাইডলাইনে কিছুটা তফাৎ আছে, এবং নতুন গাইডলাইন আপডেট এটা তুলে ধরা হয়েছে, সেটাকে আপডেটেড গাইডলাইন হিসাবে নিলে এটা আর্লি ডিটেকশান এবং ম্যানেজমেন্ট আরও অনেক সুদৃঢ় হবে, নিখুঁত হবে, এবং এটার জন্যেই আমাদের মতন ডেভেলপিং কান্ট্রি, পুয়ার ডেভেলপিং কান্ট্রি, যেখানে নিউবর্ন স্ক্রিনিং ইজ ম্যান্ডেটারি, ভেরি মাচ ম্যান্ডেটারি, এবং ইউনিভার্সাল স্ক্রিনিং ওরা সাজেস্ট করছে, যার জন্যে একটিও বাচ্চাও যেন মিসিং না হয়। নমস্কার। অতএব খুব প্রয়োজনীয় জিনিসটা আপনারা যথাযথভাবে এটা যাতে অ্যাপ্লাইড হয় আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, এবং সেটা যাতে সুদৃঢ়ভাবে এটা অ্যাপ্লাই করা যায়, সেখানে বিশেষ করে হেলথ কনসার্ন যারা আছে আমাদের ডাক্তারবাবুরা এবং আমাদের ইনস্টিটিউশন সেট আপে যারা আছে তাদের জন্যে বিশেষভাবে এগুলো বলা, এই গাইডলাইনটা তাদের হেল্পফুল হবে, যাতে করে আমাদের বেবিগুলো পরবর্তী প্রজন্মের যাতে এই হাইপোথাইরয়েডের শিকার হয়ে জড়বুদ্ধি সম্পন্ন বাচ্চা যেন একটাও না বেরিয়ে যায়। অতএব চালাচ্ছে পরবর্তী প্রজন্ম যাতে আমাদের এই জিনিসটা থেকে যাতে মুক্ত হতে পারে, সেই জন্যেই আপনাদের এই প্রতিবেদনটা তুলে ধরা হলো। নমস্কার।